তাহাজ্জুদ নামাজের সময় হয়নি, তাহলে কে ডাকলো আমাকে? আমি ঘুমানোর আগে আয়তাল কুস্তি শুনছিলাম। আমি কি কোনো লাশের উপর শুয়ে আছি? আমার কি বিছানার নিচে কি তাহলে কোনো লাশ শুয়ে আছে? ভূত.com আজ আমি যে ঘটনাগুলো শেয়ার করতে যাচ্ছি ঠিক যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আর ভালোর উদ্দেশ্যেই রয়েছেন। আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া 4টি সত্য ঘটনা বলতে যাচ্ছি, আর অবশ্যই ঘটনাগুলো মন দিয়ে শুনবেন। আমার সঙ্গে ঘটে যাওয়া প্রথম ঘটনাটি বলতে যাচ্ছি। আমার সঙ্গে প্রথম ঘটনাটি ঘটে আমি যখন ক্লাস 4-এ পড়তাম। তখন এক রাত্রে আমি ঘুমাচ্ছিলাম। ঘুমাতে ঘুমাতে হঠাৎই জাগনা পাই। জাগনা পাওয়ার পর লক্ষ্য করলাম যেন মনে হচ্ছিল চারপাশে একদম ফাঁকা, শুনশান পরিবেশ, কোনো দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছিল না। চারিদিকে অন্ধকার, সবাই ঘুমাচ্ছিল। আমি ঘুম থেকে হঠাৎই জাগনা পাওয়ার পর বুঝতে পারলাম কি যেন সজোরে চেয়ারে হাত বোলাচ্ছে। চেয়ারের আওয়াজগুলো যেন আমার কানে আসছে। আমি লক্ষ্য করলাম টিউবওয়েলের পানি একা একাই যেন করছে, আমার কানে সেই আওয়াজগুলো ভেসে আসছে। বুঝতে পারলাম না কি হলো, ভয় পাচ্ছিলাম। সেই সময় হঠাৎ দেখি বাবা পাশের রুম থেকে আমাকে ডাক পারছে, রনি, কিরে রনি, তুই কি ঘুমিয়েছিস? তারপর বুঝতে পারলাম বাবা নাইট করে এসেছে, আর ওটাই ছিল বাবার শেষ নাইট। এখন টানা 7 দিন রিল্যাক্সে ঘুমাতে পারবো, আর কোনো সমস্যা হবে না। পরে 7 দিন কেটে যায়, যাওয়ার পর ভুতুরে পরিবেশটা যেন থেকেই যায়। তারপর বাসা চেঞ্জ হয়, তারপর আর বুঝতে পারি না। ঠিক 4 বছর পর আবার আমি যখন ক্লাস 8-এ পড়ি, ঠিক সেই সময় আমার সঙ্গে দ্বিতীয় ঘটনাটি ঘটে। দ্বিতীয় ঘটনার দিন আমার অভ্যাস ছিল আমি কানে হেডফোন দিয়ে রাতে ঘুমানোর আগে আয়তাল কুস্তি শুনছিলাম। আয়তাল কুস্তি শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পর হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি সেই সময় 8:30 বাজে। আমি সেই দিন ঘুমিয়েছিলাম বিকেল 6টার দিকে এরকম, বা সন্ধ্যের দিকে, ঠিক মনে নেই। তবে ঘুম ভাঙার পর 8:30টার দিকে যখন আমার ঘুম ভাঙার পর অনেকটাই ক্ষুধা লাগে। ওই দিন বাসায় কেউ ছিল না, কাজের লোক ছিল বাইরে, বাগানে ছিল। তারপর আমি খাবার টেবিলে যাই, গিয়ে দেখি কাজের বুয়া আমার জন্য সমস্ত খাবার টেবিলের উপর রেখে দিয়েছে। আমি খাবার নিয়ে টেবিলের এক কোণায় বসি। বসার পর শুধু খাবারগুলো নাড়ছিলাম আর আশেপাশে লক্ষ্য করছিলাম। একদম পরিবেশটা শান্ত। হঠাৎই লক্ষ্য করলাম বাইরে হয়তো কেউ পানির ট্যাপটা পুরোপুরি বন্ধ করে রাখেনি। 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি যেন বেসিনের ভিতর পড়ছে, আর সেই আওয়াজগুলো যেন টপ টপ শব্দগুলো আমার কানে একদম নিখুঁতভাবে শুনতে পারছি। কারণ পুরো বাড়ি ফাঁকা, ছোট বোনটেও নেই। ছোট বোন থাকলে তাও দৌড়াদৌড়ি করতো, এগুলো মনে হতো না। আর ওই দিন বাসায়ও কেউ ছিল না, আমি একা। চারিদিকে ফাঁকা নিঃসন পরিবেশ, আর পানির আওয়াজগুলো যেন আমার কানে ভেসে আসছে। হঠাৎই লক্ষ্য করি খাটের নিচে কে যেন তাকিয়ে রয়েছে। একটু ভয় পেলাম। ভাবলাম যে যদি আমি ওইভাবে ওই দিকে তাকাই তাহলে হয়তো ভয় পাবো। ওই জন্য আমি আস্তে আস্তে খাটের নিচে মাথাটা ঘোরানোর চেষ্টা করলাম। মাথা ঘোরানোর পর দেখতে পেলাম ওই জায়গায় আর কেউ নেই। ভাবলাম হয়তো বাসায় একা, ওই জন্য আমার মনে একটু অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে। বুঝতে পারলাম না, কোনো কিছু না বুঝে 1বার অথবা 2বার আমি খাবার মুখে দিই। দেওয়ার পর হঠাৎই দেখি টেবিলের উপর কে যেন সজোরে হাত রেখেছে, আর বিকট একটা আওয়াজ আসলো কানে। মনে হচ্ছিল টেবিলে কে যেন সজোরে থাবা মেরেছে, আর আওয়াজটা এতটাই জোরে ছিল যে আমার একদম কানের শিকড় পর্যন্ত পৌঁছে যায়।
এরপর আমি ভয় পেয়ে লাফ দিয়ে উঠে বিছানার উপর যাই। যাওয়ার পর আবারও ভয় পাই, কারণ বিছানার নিচে একটা ছোট বাচ্চার মাথার মতো কিছু একটা দেখেছিলাম। আমার মনে সন্দেহ জাগে। এক দৌড়ে আমি আঙ্কেল আঙ্কেল বলে চিৎকার করছিলাম। আমার যে বাগান পরিষ্কার করে সেই আঙ্কেলটাই নাইট ডিউটি করে, আর নাইট ডিউটির সময় আঙ্কেল গেটেই দাঁড়িয়ে রয়েছিল। আঙ্কেল দৌড় দিয়ে আমার কাছে এসে বলে, কি হয়েছে বাবা, চিৎকার করছেন কেন? ছোট সাহেব, আমি আছি, ভয় নেই। এটা বলার পর একটু আশ্বস্ত পেলাম। দেখতে দেখতে কেটে যায় 4টা বছর। তারপর আমি আবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠি, আর সেই সময় ঘটে আমার জীবনের সব থেকে ভয়ানক ঘটনা, আর এটাই আমার জীবনের লাস্ট ঘটনা হতে যাচ্ছে। অবশ্যই দর্শক মন দিয়ে শুনবেন, তাহলে ঘটনাটি বিস্তারিত বুঝতে পারবেন। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, সেই সময় মাঝে মধ্যে এরকম একা একা পরিবেশ থাকতে থাকতে আমার মনে একটা ভয়ের অদ্ভুত ভাবনা চিন্তায় ফেঁসে যায়। বুঝতে পারি না কি হয়েছে বা কি হচ্ছে আমার সঙ্গে, কিন্তু মাঝে মধ্যেই মনে হতো যখন আমি একা থাকতাম যে আমার পাশে কেউ আছে। এরকম দেখতে দেখতে ইন্টার ফার্স্ট ইয়ার কেটে যায়। প্রায় টেস্ট পরীক্ষার আগ দিয়ে আমার তখন ফজরের নামাজ পড়ার অভ্যাস হয়ে যায়। অর্থাৎ ফজরের নামাজ অভ্যাস বলতে গেলে পরীক্ষার আগ দিয়ে দুশ্চিন্তা আর দুর্ভাবনা। বাবা আমাকে বলল, সমস্যা নেই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তোমার দিকে মুখ তুলে তাকাবে। আমি পড়াশোনায় ঠিক তেমন ভালো ছিলাম না, ওই জন্য আরো ভয় ছিল, জানি না পাস করব কি না বা ফেল করব। কিন্তু আমার ছোট বোন ছোট হলেও তার পড়াশোনার মেধা ছিল অন্যরকম, সে অনেক ভালো পড়াশোনা করত। তারপর আমি যখন ফজরের নামাজ পড়ি তখন আমাকে বাবা ডেকে দেয়। প্রতিদিন রাত্রে 2-3বার ডাকার পর আমি ঘুম থেকে উঠি। ওঠার পর বাবা আমাকে ডেকে দেয়। প্রতিদিন এভাবে নামাজ পড়তে যাই। একদিন রাত্রে যখন আমি আয়তাল কুস্তি দিয়ে ঘুমালাম, আয়তাল কুস্তি পাঠ করা শুনছিলাম আর ঘুমাচ্ছিলাম। ঠিক সেই সময় ঘুমের মধ্যেই আমি লক্ষ্য করছিলাম বাবা আমাকে একবার ডাক দিল, কিন্তু অলসতার ভারে পা দিয়ে আমি উঠছিলাম না। বাবার দ্বিতীয় ডাক দেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। বাবা আমাকে আবার এসে ডাক দেবে, আমি ঠিক সেই সময় ঘুম থেকে উঠে নামাজে যাব। মনে মনে ভাবছিলাম। অনেক সময় পেরিয়ে গেল, কিন্তু বাবা আমাকে ডাক দিচ্ছিল না। লক্ষ্য করলাম বাবা প্রায় আধা ঘন্টা পের হয়ে গেল, কিন্তু বাবা আর আমাকে ডাক দিচ্ছে না। আমি বুঝতে পারলাম না, বাবা যে প্রতিদিন আমাকে 3-4বার ডেকে নামাজে নিয়ে যায়, আজ সে শুধুমাত্র একবার ডাক দিয়ে চলে গেল। এটা ভেবেই আমি একটু ভয় পেয়ে ঘাবড়িয়ে অর্থাৎ তাড়াতাড়ি দমচম করে উঠে বসলাম। বসার পর দেখতে পারলাম বাইরে জানালা দিয়ে যখন তাকালাম, দেখলাম এখনো অন্ধকার রয়ে গিয়েছে। বুঝতে পারলাম না কি হয়েছে। আবছা একটু পর দেখি কেবলমাত্র ফজরের আজান দিচ্ছে। বাবা উঠলো, বুঝতে পারলাম। উঠে আমাকে ডাকছে, রনি ওঠ, নামাজে যাবি না? ইরে ওঠ, নামাজে যাবি না? আমি বুঝতে পারলাম বাবা এই তো আমাকে ডাকতে আসছে। তাহলে আধা ঘন্টা আগে অর্থাৎ 30 মিনিট আগে আমাকে কে ডাকলো? এটা ভাবছিলাম, কিন্তু বাবাকেও বলতে পারছিলাম না। নাকি আমার বিছানার নিচে কেউ আছে? আমার মনে একটু ভয় লাগছিল আর অদ্ভুত চিন্তা ভাবনা তৈরি হচ্ছিল। বুঝতে পারছি না বাবাকে বলবো কি বলবো না, কিছু বুঝলাম না। ওই দিন বাবার সঙ্গে মসজিদে গেলাম, যাওয়ার পর নামাজ পড়ে বাসায় ফিরলাম। দিনটা খুব ভালোভাবেই গেল। যাওয়ার পর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একটু রাত বেশি পর্যন্ত পড়াশোনা শুরু করেছি, কারণ সামনেই আমার এইচএসসি পরীক্ষায় যদি পাশ না করতে পারি তাহলে এলাকার মাঝে মুখ দেখানো যাবে না। সবাই বলবে যে একটা MA পাস বাবার ছেলে ফেল করেছে। এই লজ্জা লুকানোর জন্য আমি একটু বেশি করে পড়াশোনা শুরু করলাম। হঠাৎই যখন ঘড়ির দিকে তাকালাম, দেখলাম রাত 12টা বাজে। ভাবলাম এখন ঘুমাতে যাব। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছি আর ভাবছি যে কানে
আয়তাল কুস্তি সূরা দিয়ে ঘুম আসবো কানে হেডফোন লাগিয়ে। তো হাত মুখ ধুয়ে যেই আমি এসে বিছানায় বসলাম, বসার পর লক্ষ্য করলাম যেই আমি মাত্র আয়তাল কুস্তি বের করেছি পাঠ শুনবো, কিন্তু শোনার আগেই লক্ষ্য করলাম যে ট্যাপটা হয়তো সঠিকভাবে আটকানো হয়নি, ট্যাপ থেকে পানি পড়ছে। আমি উঠে গিয়ে আবার বন্ধ করে আসলাম। বন্ধ করে বিছানায় আবার এসে বসার পর আবার লক্ষ্য করলাম ট্যাপটি থেকে পানি পড়েই যাচ্ছে। আমি বললাম মাত্র না বন্ধ করে আসলাম, ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল। আবার গিয়ে বন্ধ করে আসলাম। দ্বিতীয়বার বন্ধ করে আসার পর যখন তৃতীয়বার লক্ষ্য করলাম ট্যাপ থেকে পানি পড়েই যাচ্ছে, তখন আমার মনে একটু ভয় কাজ করছিল যে কি হচ্ছে। আমি না ট্যাপ বন্ধ করে আসলাম। আমি আবারও ট্যাপের কাছে গেলাম। যাওয়ার পর মনে মনে ভাবলাম যে এবার ট্যাপ বন্ধ করে আমি দেখবো কে ট্যাপটা ছাড়ে, নাকি আমার সঙ্গে কেউ মজা করতেছে। তারপর এটা ভাবতে ভাবতে যখন আমি ট্যাপের কাছে গেলাম, গিয়ে দেখি ট্যাপের পানিগুলো একদম লাল রক্তের মতো, যেন ট্যাপ দিয়ে যেভাবে পানি বের হয় ঠিক সজোরে ওরকম ভাবেই রক্ত বের হচ্ছে। আমি দেখি ঘাবড়িয়ে গেলাম, জোরে চিৎকার করলাম। ওই সময় লক্ষ্য করলাম মামাও গেটে এসেছে, এসে গেট ডক ডক করছে। গেটের কলিং বেলটা টাস টাস করে কানে লাগছে। মা উঠে গেট খুলে এসে আমাকে বলল, কি হয়েছে বাবা, তুই চিৎকার করছিস কেন? আমি তখন মাকে চিৎকার করে বললাম, ওইদিকে দেখো ওটা কি। কিন্তু সেই সময় হঠাৎই দেখি ট্যাপের পানিগুলো যেন স্বাভাবিক হয়ে গেছে, আর ট্যাপ দিয়ে কোনো পানি পড়ছে না। আমি বললাম মাকে, মা রক্ত রক্ত, ট্যাপ দিয়ে রক্ত বের হচ্ছে। মা বলল, ধুর ছাই, কি বলিস না বলিস। মা আবার ট্যাপ দিয়ে দেখালো। আমি দেখতে পেলাম একদম সঠিক ফ্রেশ প্রাণী। মামা বলল, কি হয়েছে বাবা, এরকম করছিস কেন? আমি এসে গেছি। মামা গার্মেন্টসে চাকরি করে, নাইট না থাকলে মামা আমার সঙ্গে ঘুমায়, কিন্তু আগের 7 দিন মামার নাইট ছিল, পরে বিধায় এর কারণেই আমার একা একা ঘুমানো লেগেছে। আর মামা আমার সঙ্গে থাকায় আমার পড়াশোনারও তেমন কোনো ক্ষতি হয় না, কারণ মামা অনেক রাত্রে ডিউটি করে এসে আমার সঙ্গে শুধুমাত্র ঘুমিয়ে আসে। তারপর মামা এসে বলল, সমস্যা নেই, আমি আছি। তারপর 7 দিন মামা আমার সঙ্গে ছিল। 7 দিন বেশ ভালোভাবেই কেটে গেল। 7 দিন পর যখন মামা আবার তার নাইট ডিউটিতে ফিরে গেল, ঠিক সেই সময় আমার সঙ্গে সেম কোয়ালিটির আবারও ভুতুড়ে কর্মকাণ্ড শুরু হলো। একদিন রাত্রে আমার বাসায় তখন কেউ নেই, আমার ফুপুর বাড়ি বেড়াতে গেছে। ঠিক ওই রাত্রে দেখতে পারলাম কিরকম যেন আমার কাছে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, আবার কেউ দৌড়াচ্ছে। ওই ঘরে মানে পাশের রুমেই একটা দোল চেয়ার রয়েছে, কে যেন দোল খাচ্ছে এরকম মনে হচ্ছে। আমি একটু উকি দিয়ে দেখে আসলাম, চেয়ারটাই এমনি নড়ছে, কিন্তু কেউ দোল খাচ্ছে না। একটু ভীতু স্বভাবের হয়ে গেলাম, কিরে চেয়ার এমনি দোল খায় কিভাবে? তারপর আমি বুঝতে পারলাম না। রুমের ভিতর খাটের এক কোনায় বসে ফোন টিপছিলাম। ফোন টিপতে হঠাৎ দেখতে পেলাম মনে হচ্ছিল আমার বিছানার নিচে কেউ একজন শুয়ে আছে। বুঝতে পারছিলাম না কি হবে আর কি বা করবো। প্রথমে ভয় পেলাম, ভয় পেয়ে কোনো কিছু কেয়ার না করে আবারও আমি বিছানার নিচে ভাবলাম যে একসঙ্গে তাকানো যাবে না, আস্তে আস্তে তাকাতে হবে, নয়তো হয়তো বা এমন কিছু থাকতে পারে যেটা দেখে আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যেতে পারি। যেহেতু বাসায় কেউ নেই আর ওইভাবে আমি সাহসও পাচ্ছি না, তাই আস্তে আস্তে ঘাটটা ঘোরানোর চেষ্টা করলাম। যেই আমি ঘাটটা ওইদিকে নিয়েছি, দেখি একটা ছোট বাচ্চার মাথা। চোখ বন্ধ করে আবার যেই চোখ খুলেছি, দেখি মাথাটা হারিয়ে গেল। একটু পর আমার এই দুশ্চিন্তা করতে করতে ফজরের আজান হয়ে গেল। তারপর আমি পরের দিন সকালে যখন বাবা মা বাসায় আসলো, সবকিছু যখন আমি বাসায় খুলে বললাম, তখন বাবা মা সিদ্ধান্ত নিয়ে আমাকে বিবাহ দিল। তারপর আর কোনোদিন আমার সঙ্গে এরকম ঘটেনি। অবিবাহিত জীবনে আমার জীবনে যা কিছু ঘটেছে আমি আপনাদেরকে শেয়ার করলাম। ঘটনাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ঘটনাগুলো আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ভিডিও নিয়ে। আপাতত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে।